এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার পাশের হার ৬৯.৬০। সারা দেশে জিপিএ-5 ৪২,৮৯৪। শিক্ষার্থীদের উল্লাস। আন্দোলনের নামে বিএনপি জামায়াতের জ্বালাও পোড়াওয়ের কারণে এবার কমেছে পাশের হার, মন্তব্য প্রধানমন্ত্রীর। নিলয় হত্যাকাণ্ড নিয়ে ঢাকায় ডিবি এফবিআই বৈঠক। সাম্প্রতিক সময়ে ব্লগার ও শিশু হত্যার সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে, মন্তব্য আমুর। সুন্দরবনে গুলিতে ৬ বনদস্যু নিহত, পুলিশ বলছে বন্দুকযুদ্ধ। ৩টি বাঘের চামড়া উদ্ধার, ওসি সহ ৫ জন আহত। এবং আদিবাসী দিবসে সারা দেশে নানা আয়োজন। শত বছর ধরে বাস করেও সমতলের আদিবাসীরা পাননি ভূমি মালিকানা, অধিকারে নেই সাংবিধানিক বৈধতাও। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি সজল দাস। এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার গড় পাশের হার ৬৯.৬০। সারা দেশে জিপিএ-5 পেয়েছেন ৪২,৮৯৪ জন শিক্ষার্থী। গত বছরের চেয়ে এবার পাশের হার ও জিপিএ-5 সংখ্যা কমেছে, তবে ফলাফলে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছেন মেয়েরা। এদিকে ফল প্রকাশের পর সারা দেশের বিভিন্ন কলেজে উল্লাসে মাতেন শিক্ষার্থীরা। রিপোর্টার তারিকুজ্জামান শিমুল ও মিজানুর রহমান কবিরকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন মৌসুম ইসলাম। ফল প্রকাশের পরপরই এমনই বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেন শিক্ষার্থীরা। তাদের আনন্দ উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ। স্বপ্ন পূরণের দিনটি স্মরণীয় করে রাখতে আয়োজনের যেন কমতি ছিল না শিক্ষার্থীদের। অনেক 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 খুশি। এখন ভার্সিটিতে ভর্তি হওয়ার ব্যাপারটাই আসল কথা। এবার কারিগরি ও মাদ্রাসা সহ 10টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল 11.5 লাখ। এর মধ্যে পাশ করেছেন 7,38,872 জন। সারা দেশে মোট জিপিএ-5 পেয়েছেন 42,894 জন। এবার গড় পাশের হার 69.6। ঢাকা বোর্ডে পাশের হার 68.16। জিপিএ-5 পেয়েছে 18,893 জন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাশের হার 63.49। জিপিএ-5 পেয়েছেন 2,129 জন। কুমিল্লা বোর্ডে পাশের হার 59.8। জিপিএ-5 পেয়েছেন 1,452। সিলেট বোর্ডে পাশ করেছেন 74.57%। জিপিএ-5 পেয়েছেন 1,356 জন। দিনাজপুর শিক্ষা বোর্ডে পাশের হার 70.43। জিপিএ-5 পেয়েছেন 2,395 জন। বরিশাল শিক্ষা বোর্ডে পাশ করেছেন 70.06%। জিপিএ-5 পেয়েছেন 1,319 জন। যশোর বোর্ডে পাশের হার 46.45। জিপিএ-5 পেয়েছেন 1,927 জন। রাজশাহী বোর্ডে পাশ করেছেন 77.54% শিক্ষার্থী। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার 85.58। জিপিএ-5 পেয়েছেন 6,430 জন। মাদ্রাসা বোর্ডে পাশের হার 90.19। জিপিএ-5 পেয়েছেন 1,335 জন। এদিকে নিয়মিত অনুশীলন ও সমন্বিত প্রচেষ্টার কারণে ভালো ফল অর্জন সম্ভব হয়েছে বলে জানালেন শিক্ষক, পরীক্ষার্থী ও অভিভাবকরা। শতভাগ উপস্থিতি, টিচারদের মনিটরিং, প্রশাসনিক ব্যবস্থা অত্যন্ত সুশৃঙ্খলিত এবং দূরদৃষ্টি সম্পন্ন। পলিটিক্যাল কিছু প্রবলেম ছিল, সেজন্য হয়তো ছাত্রছাত্রীরা ঠিকভাবে পড়াশোনা করতে পারেনি। তাহলে ফলাফল হয়তো ওভারঅল দেশে গতবারের মতোই ভালো হতো। সার্বিক ফলাফলে মনে হয় আমরা এবার গতবারের থেকেও ভালো করেছি। আমরা প্রিপারেটরি টেস্ট নেই, যেটা টেস্ট পরীক্ষার পরে তারপর তাদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা করা হয়। আমরা পরীক্ষা নিতে না পারলেও আমরা খামের ভিতরে ভরে পরীক্ষার্থীর বাসায় আমরা এই প্রশ্নপত্র পাঠিয়েছি। দেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে পরীক্ষায় অংশ নিয়ে ভালো ফল করায় এসব শিক্ষার্থীর উচ্ছ্বাস আর আনন্দ যেন বাঁধ ভাঙা। এবার নিজের আর পরিবারের স্বপ্ন পূরণে উচ্চ শিক্ষার্থী ভালো একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার স্বপ্ন এখন এসব শিক্ষার্থীর চোখে মুখে। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলন ও হরতাল অবরোধের নামে বিএনপি জামায়াতের জ্বালাও পোড়াওয়ের কারণে এবার এইচএসসি পরীক্ষার পাশের হার কমেছে। বছরের শুরুতে দেশে রাজনৈতিক সহিংসতা না হলে ফল ভালো হতো। তারপরও প্রতিকূল সময়ের মধ্যে পরীক্ষা নিয়ে এবং সময়মতো ফলাফল ঘোষণায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
রোববার গণভবনে পরীক্ষার ফল হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, আগামীতে সারা দেশের সরকারি কলেজগুলো নিজ নিজ এলাকার বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হবে, আর বেসরকারি কলেজগুলো থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। প্রথমবারের মতো এবার এইচএসসি পরীক্ষার ফলাফলের অনুলিপি ডিজিটাল পদ্ধতিতে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। নিজ নিজ বোর্ডের ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন 10 শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। এ সময় ফলাফলের সার্বিক চিত্র প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেন শিক্ষামন্ত্রী। বিজ্ঞান শিক্ষায় আমাদের পাশের হার গতবার বৃদ্ধি পেয়েছে এবং সেখানে আমাদের যে জিপিএর সংখ্যা সেটাও কিন্তু অনেক বেশি হয়েছে। এবছর পাশ করার ক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়েদের পাশের হার বেশি। পরীক্ষা শেষ হওয়ার ঠিক 59 দিনের মাথায় দেয়া হলো এবারের এইচএসসির ফলাফল। গতবারের চেয়ে এবারে পাশের হার এবং জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের সংখ্যা কিছুটা কমেছে। আর এর জন্য বিএনপি জামাতের টানা হরতাল অবরোধ কর্মসূচিকে দায়ী করেন প্রধানমন্ত্রী। আজকে এটা দুর্ভাগ্য যে এই বিএনপি জামাত জোট যদি এই ধরনের আত্মঘাতীমূলক কর্মকাণ্ড না চালাতো, জ্বালাও পোড়াও না করতো, তাহলে হয়তো আমাদের পাশের হার আরো ভালো হতে পারতো। কিন্তু তারপরেও এই প্রতিকূল অবস্থা, তার মাঝে আমাদের যে ছেলেমেয়েরা পরীক্ষা দিয়েছে কষ্ট করে এবং তারা যে পাশ করেছে, এটাই অনেক বড় কথা। আজকে যে প্রতিকূল অবস্থাটা আমাদের মোকাবেলা করতে হচ্ছে, সেটা অনেকটা এই যুদ্ধাপরাধীদের বিচার যারা ঠেকাতে চায় তাদের একটা চক্রান্ত কাজ করছে। তারাই এই দেশের মানুষের শিক্ষার পথ বন্ধ করতে চায়, উন্নয়নের পথ বন্ধ করতে চায়। শিক্ষার উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন শেখ হাসিনা। বলেন, যেসব উপজেলায় সরকারি স্কুল বা কলেজ নেই তাদের তালিকা করা হচ্ছে, সেখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সরকারি করা হবে অথবা নতুন সরকারি স্কুল কলেজ প্রতিষ্ঠা করা হবে। আমাদের সরকারি কলেজগুলি যেগুলি আছে সেগুলিকে বিশ্ববিদ্যালয়ের আওতায় নিয়ে আসা, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতায় ঢাকার আশেপাশ যে ঢাকা শহরের ভিতরে যে কলেজগুলি আমাদের আছে সেগুলিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে দেওয়া, এটা আমাদের করতে হবে, যাতে ছেলেমেয়েরা ওই কলেজে পড়বে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষার একটা সার্টিফিকেট পাবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরাসরি নজরদারিতেও রাখতে পারবে, তাতে শিক্ষার মানটা উন্নত হবে। ফলাফল হস্তান্তরের পর পিরোজপুর এবং পাবনার শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। খুলনায় সুন্দরবনে গুলিতে 6 জন নিহত হয়েছে। পুলিশ বলছে বন্দুকযুদ্ধে নিহতদের সবাই বনদস্যু। রোববার বিকেলে সুন্দরবনের মান্দারবাড়িয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, শনিবার রাতে কয়রার দক্ষিণ বেতকাশি এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে বনদস্যু ইলিয়াস বাহিনীর প্রধান মজিদ গাজীকে 3টি বাঘের চামড়া সহ আটক করা হয়। রোববার সকালে মজিদকে নিয়ে সুন্দরবনের মান্দারবাড়িয়া খাল এলাকায় অভিযান চালালে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে মজিদের সহযোগীরা। পরে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে বনদস্যু বাহিনীর সদস্যরা পালিয়ে গেলে ঘটনাস্থলে 6 জনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশ। এই ঘটনায় 5 পুলিশ সদস্য আহত হয়েছেন। সেখান থেকে 3টি বাঘের চামড়া, বন্দুক ও গুলি উদ্ধার হয়েছে বলে জানায় পুলিশ। বনদস্যু যারা ছিল তারা তাদের উপর অতর্কিত আক্রমণ করে, পুলিশ পাল্টা তাদের উপর আক্রমণ চালায়, গোলাগুলি বিনিময় হয় এবং এই গোলাগুলির বন্দুক যুদ্ধে অর্থাৎ গোলাগুলি বিনিময়ের ফলে 6 জন জাহাঙ্গীর বাহিনীর সক্রিয় সদস্য নিহত হয়, আমাদের 5 জন সদস্য গুলিবিদ্ধ হয়। সেখানে তারা যে বাঘ শিকারে দীর্ঘদিন থেকে জড়িত ছিল এবং এটা যে একটা গভীর আস্তানা, সেখান থেকে 3টি খুব বৃহৎ আকারের বাঘের চামড়া উদ্ধার করা হয়। প্রবাসের সময় আরো থাকছে, মহাসড়কে ধীর গতির যান চলাচল বন্ধের কারণে দুর্ঘটনা কমলেও বাড়বে জনদুর্ভোগ, আশঙ্কা বিশেষজ্ঞদের। নতুন গণপরিবহন ব্যবস্থা চালুর পরামর্শ। ব্লগে লেখালেখির কারণে ক্ষুব্ধ কোনো গোষ্ঠী ব্লগার নিলয়কে হত্যা করেছে। তবে হত্যার পেছনে ধর্মীয় উগ্রবাদী কোনো গোষ্ঠী জড়িত কিনা তা এখনো নিশ্চিত নন গোয়েন্দা কর্মকর্তারা। রোববার দুপুরে গোয়েন্দা কার্যালয়ে এফবিআই সদস্যদের সঙ্গে বৈঠকের পর একথা জানিয়েছেন গোয়েন্দা পুলিশের উপকমিশনার মাহবুবুর রহমান। এদিকে বিকেলে পুলিশ সদর দপ্তরে বাহিনীর মহাপরিদর্শক জানান, দ্রুতই অভিজিৎ রায় ও নিলয় সহ সব ব্লগার হত্যার রহস্যের জট খুলতে সক্ষম হবেন তারা। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। ব্লগার নিলয় হত্যার পর কেটে গেছে 2 দিন, এখনো কাউকে গ্রেপ্তার কিংবা খুনিদের শনাক্ত করতে পারেনি পুলিশ।
এ অবস্থায় মামলার তদন্তে সহায়তা করতে আগ্রহ প্রকাশ করে মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন FBI। এরই ধারাবাহিকতায় মিন্জ রোডের গোয়েন্দা কার্যালয়ে 3 সদস্যের FBI প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন পুলিশ কর্মকর্তারা। বৈঠক শেষে গোয়েন্দা কর্মকর্তারা জানান, মামলার তদন্তে FBI এর সহায়তার ক্ষেত্র কি হতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। তিনি আরো জানান, এখনও তদন্তের একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছেন তারা। তার ব্লগের যে কন্টেন্ট, এই বিষয়বস্তুর বিষয়ে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি বা গোষ্ঠী এই হত্যাকাণ্ড করে থাকতে পারে। আনসার আল ইসলাম নামে একটি সংগঠন এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে, যদিও ইতিপূর্বে এই সংগঠনের নাম ছিল না, কিন্তু তাদের সংশ্লিষ্টতা কতটুকু আছে সেটা এখনো আমরা কনফার্ম না। এদিকে বিকেলে এক সংবাদ সম্মেলনে পুলিশ মহাপরিদর্শক বলেন, শীঘ্রই অভিজিৎ ও নিলয় সহ সব ব্লগার হত্যার রহস্য উদ্ঘাটনে সক্ষম হবেন তারা। অভিজিৎ হত্যা মামলার জন্য আমরা আমাদের যত রকম চেষ্টা কৌশল আমাদের ডিবি তদন্ত করতেছে। আমাদের ডিবি অত্যন্ত দক্ষ অফিসার আছে, তাদের দক্ষতা এবং তাদের প্রতিভা প্রয়োগ করে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর গতকাল যেটা হলো, এটা তো তদন্ত চলছে, আমরা আশাবাদী হয়তোবা আমরা ডিটেল করতে পারবো। আমার নাম বেনজির আহমেদ, বাট আমি ইন্টারনেট লেখালেখি করে অন্য একটা ভিন্ন শব্দ নাম দিয়ে যে তালিকাটা আমাদের কাছে আছে সেটি কিন্তু ওই ধরনের না। পুলিশ প্রধান আরো বলেন, সিলেটে শিশু রাজন, খুলনায় কিশোর রাকিব সহ সাম্প্রতিক ঘটে যাওয়া সব হত্যাকাণ্ডের তদন্ত শেষ পর্যায়ে। দ্রুতই এসব মামলায় অভিযোগপত্র দেয়া হবে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। শিশু ও ব্লগার হত্যা সহ দেশের সাম্প্রতিক সময়ে বিভিন্ন হত্যাকাণ্ডের সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে বলে মন্তব্য করেছেন আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন যে রাজনৈতিক দল পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করে দেশকে অস্থিতিশীল করে তুলেছিল, তারাই আবার অস্থিরতা তৈরির জন্য সুপরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটাচ্ছে। রোববার দুপুরে সচিবালয়ে কমিটির সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। পূর্বে যে ব্লগাররা হত্যা হয়েছিল এই ব্যাপারে ধরা পড়া আসামিদের কাছ থেকে অন্যান্য তথ্য প্রণালী গ্রহণ করে চার্জশিট দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পায় সেই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি। হত্যাকাণ্ডগুলি কিন্তু রাজনৈতিক, যে সমস্ত রাজনৈতিক অপশক্তি পেট্রোল বোমা মেরে বিভিন্ন সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চেয়েছিল, সেই অপশক্তি কিন্তু আজকে আবার সুপরিকল্পিতভাবে এই ঘটনাগুলি ঘটাচ্ছে। এর পিছনে কারা রয়েছে, কোন ষড়যন্ত্র রয়েছে, এটাও বের করা হচ্ছে, যাতে আর ভবিষ্যতে না হয় সেই ব্যাপারে তৎপরতা চালাবার একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ছাত্রলীগ এখন এগিয়ে যাচ্ছে, অথচ অনেকেই এই সংগঠনটিকে অবজ্ঞা করেন। রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে এক আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন। পত্রিকাও দেখি কেউ আমাদের দলের লোকজন আপনার ছাত্রলীগকে নিয়ে টিটকারি মানে, আমি অত্যন্ত ব্যথিত। যারা বয়স তরুণ, ভুল ত্রুটি হতেই পারে, কিন্তু তাদেরকে অবজ্ঞা করা বা তাদেরকে একজন সাধারণ মানুষের সমমান সম্মান দেখা অনেকে দেখায় না। তারপরেও আপনার ছাত্রলীগ এগিয়ে যাচ্ছে। ছাত্রলীগ মানেই চাঁদাবাজি, ছাত্রলীগ মানেই সন্ত্রাস, ছাত্রলীগ মানেই হল দখল, ছাত্রলীগ মানে আপনার যত ধরনের অপকর্ম হতে পারে আপনার সব বিশেষণই আপনার ছাত্রলীগ এবং ছাত্রলীগ নেতাদের পিছনে লাগানো হয়। এটা সাংঘাতিকভাবে অন্যায়। ৭১-এর পরাজিত ঘাতকরা প্রতিশোধ নিতেই ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বিকেলে সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এটা পৃথিবীর অন্যান্য দেশের হত্যাকাণ্ডের সাথে, রাষ্ট্রনায়কের হত্যাকাণ্ডের সাথে বা পথ পরিবর্তনের যে চেষ্টা করা তার সাথে মিলে না। এটা সম্পূর্ণ জিজ্ঞাসা, এটা সম্পূর্ণভাবে ৭১-এর পরাজয়ের প্রতিশোধ। ১৫ আগস্টের খুনে, ৩রা নভেম্বরের খুনে এবং ২০০৪ সালের গ্রেনেড হামলাকারী, তারা কোনো ভিন্ন নেই, একই, তাদের আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। ব্লগার হত্যা করা বা জঙ্গিবাদের যে উত্থান বাংলাদেশের, যদি বাংলা ভাই বলেন, মুফতি হান্নান বলেন, এদের সৃষ্টি। আমরা দেখেছি খালেদের যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আল কায়দার নেতা নাকি গোপনে বাংলাদেশ সফর করে গেছেন, বাংলা ভাইকে অস্বীকার যাওয়া হয়েছে। আমরা তখন দেখেছি 10টা কষ্টের যে ঘটনা, রাষ্ট্রের
প্রধান নির্বাহী যিনি, তার প্রত্যক্ষ মদতে বাংলাদেশ রুট হিসাবে ব্যবহার হয়েছে। বঙ্গবন্ধুর সেই মূল দর্শন আজকে পাশ্চাত্যের বিভিন্ন সংগঠনে সেটার প্রতিফলন, তাদের পলিসি, তাদের নীতির মধ্যেও আমরা সেই একই সুরের অনুরণন শুনতে পাচ্ছি। সেই আদর্শ বাস্তবায়নে আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে একটি গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলি। দেশের 22টি মহাসড়কে 3 চাকার যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করায় জনদুর্ভোগ আরও প্রকটের আশঙ্কা করছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। তবে এতে দুর্ঘটনা কিছুটা কমবে। আর উদ্ভূত যাত্রী দুর্ভোগ লাঘবে প্রয়োজন হবে নতুন গণপরিবহন ব্যবস্থার। এছাড়া বিদ্যমান নিষেধাজ্ঞা বাস্তবায়নে মহাসড়কে জারি রাখতে হবে কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা। দেবাশিস রায়ের রিপোর্ট। স্বাধীনতা অর্জনের পর থেকেই একটু একটু করে বিস্তৃত হয়েছে দেশের সড়ক নেটওয়ার্ক, কিন্তু দৈর্ঘ্য বিস্তারের সে প্রবাহে বাংলাদেশের সড়ক ব্যবস্থার কপালে এখনো জোটেনি শৃঙ্খলা তথা গুণগত মান। আর তাই মহাসড়কের নিরাপত্তায় এখনো প্রয়োজন পড়ে এমন জোর জবরদস্তির। সরকারি আদেশে 1 আগস্ট থেকে সড়ক পথে গতিরোধ করা হয় 3 চাকার যানগুলোর। সপ্তাহের ব্যবধানেই এবার সেই নিষেধাজ্ঞাকে আরো স্পষ্ট করেছে সরকার। বিধি মোতাবেক এখন থেকে ধীর গতির যানমুক্ত থাকবে জাতীয় 22টি মহাসড়ক। এর ফলে পুরো দেশের মোট 2.5 লাখ কিলোমিটার দৈর্ঘ্যের পথে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনের 21,000 কিলোমিটারের মধ্যে চিহ্নিত 22টি জাতীয় মহাসড়কের মাত্র 3,500 কিলোমিটারে চলবে না 3 চাকার কোনো যান। বিশেষজ্ঞরা বলছেন, মূল সড়কের বিকল্প পথ তৈরি না করে এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে গুরুতর হয়ে উঠবে জনদুর্ভোগ, যা সামলাতে প্রয়োজন সমন্বিত পদক্ষেপ। মানুষের জন দুর্ভোগ যেটাকে বলা হয় অবর্ণনীয় পর্যায়ে যাবে, কারণ সবকিছু মিলিয়ে কিন্তু তাকে মহাসড়কে আসতেই হবে ফাংশনাল করার জন্য। এখানে অবশ্যই সরকারকে বিকল্প পরিবহনের ব্যবস্থা করতে হবে। এটা সমাধান করতে গেলে ইন্টিগ্রেটেড সলিউশনস দরকার হবে, ইন্টিগ্রেটেড এফোর্টস লাগবে। সুদূর প্রসারী চিন্তা ভাবনা করে এখনই থেকে কাজ শুরু করে কিছুদিন আমাদেরকে কষ্ট করতে হবে, এরপরে আমরা একটা সুখের দিন বাংলাদেশের মানুষকে দিতে পারবো। এছাড়াও সড়কে কার্যকরী মনিটরিং এর পাশাপাশি যান সংকট মোকাবেলায় দরকার হবে নতুন গণপরিবহন ব্যবস্থাপনার। দ্রুত গতি সম্পন্ন গাড়ি চলবার যে জায়গাটিকে সরকার চিহ্নিত করেছে, সেই জায়গাতে যে ভ্যাকুয়ামটা তৈরি হবে, সেই ভ্যাকুয়ামকে পূর্ণ করার মতো সক্ষমতা আমাদের মালিকদের কাছে যে যানবাহন এট প্রেজেন্ট আছে সেটা দিয়ে সম্ভব। সরকার যেহেতু বলছে জীবিকা পরে জীবন আগে, এই মন্ত্রে যদি সরকার বিশ্বাস করে তাহলে আমি বলবো সার্বক্ষণিক সিনসিয়ার একটা নজরদারি ফিল্ডে থাকতে হবে এবং এটাকে উজ্জ্ব করা যাবে না। উন্নয়নশীল বাংলাদেশে ভবিষ্যতে উন্নতির গতি ত্বরান্বিত করতে মানসম্মত সড়ক ব্যবস্থার সাথেই নীতিমালা তৈরির ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ের তাগিদও দিয়েছেন বিশ্লেষকরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এবার প্রবাসে খবর। সৌদি আরবে মসজিদে গত বৃহস্পতিবারের বোমা হামলায় নিহত 4 বাংলাদেশির বাড়িতে এখন শুধুই আহাজারি। নিহতদের মধ্যে আফাজউদ্দিনের বাড়ি লক্ষ্মীপুরে এবং জীবন মিয়ার বাড়ি কুমিল্লায়। তাদের মৃত্যুর খবরে স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। কুমিল্লা থেকে বাহার রায়হান ও লক্ষ্মীপুর থেকে মাহবুবুল ইসলামের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভাগ্য পরিবর্তনের আশায় 8 বছর আগে সৌদি আরবে পাড়ি জমান কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আসাদনগর গ্রামের মোহাম্মদ জীবন মিয়া। আসন্ন ঈদুল আজহায় দেশে ফেরার কথা ছিল তার, কিন্তু বৃহস্পতিবার সৌদি আরবের মসজিদে বোমা হামলায় তছনছ হয়ে যায় জীবন মিয়ার স্বপ্ন। আর 5 ভাইয়ের সংসারে সবার বড় জীবন মিয়ার মৃত্যুর সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়েন তার স্বজনরা। শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়। একটা মাটি নিয়ে কি করবো? আমার নেই না কই ভাই আমার বাবা। এদিকে পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে জমি জমা বিক্রি করে 8 বছর আগে সৌদি আরবে পাড়ি জমান লক্ষ্মীপুর সদর উপজেলার চরভোতা গ্রামের আফাজউদ্দিন। কিন্তু সৌদি আরবের মসজিদে জঙ্গি হামলায় নিহত হন তিনি। আফাজউদ্দিনের অকাল মৃত্যু শোকে স্তব্ধ হয়ে পড়েছেন তার বৃদ্ধ বাবা মা আর অন্তঃসত্ত্বা স্ত্রী। পরিবারের সদস্যদের এখন একটাই দাবি, প্রিয়জনকে শেষবারের মতো দেখতে চান তারা। আমার ছেলে নিহত হয়েছে শুনছি, এখন আমার ছেলে লাশটা যেন অতি তাড়াতাড়ি পাইতেছে। গত বৃহস্পতিবার সৌদি আরবের আবাহ এলাকায় একটি মসজিদে নামাজ আদায়ের সময় আইএস জঙ্গিদের বোমা হামলায় নিহত হন 4 বাংলাদেশি সহ অন্তত 15 জন। ওই ঘটনায় আহত হন আরও 4 বাংলাদেশি।
মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। বাংলাদেশকে নব্য পাকিস্তান বানিয়ে জঙ্গি রাষ্ট্রে পরিণত করা ষড়যন্ত্রেই ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠী একের পর এক হত্যাকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নাগরিক সমাজ। শনিবার নিউ ইয়র্কের ডাইভার্সিটি প্লাজাতে এক বিক্ষোভ সমাবেশে তারা এই অভিযোগ করেন। এছাড়া বর্বরোচিত কায়দায় সব শিশু হত্যাও একই ষড়যন্ত্রের অংশ বলেও উল্লেখ করেন তারা। এ সময় নিলয় সহ অন্যান্য ব্লগারদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন সৈয়দ মোহাম্মদুল্লাহ, সাংবাদিক মুজাহিদ আনসারি ও রাজীব হাসান। বাংলাদেশে ব্যাংকিং খাত অনেক নিরাপদ বলে মন্তব্য করেছেন মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এহসানুল হক। শনিবার নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। এ সময় রাজনৈতিক অস্থিরতায় মানুষের মনে অহেতুক শঙ্কার সৃষ্টি করে বলেও উল্লেখ করেন তিনি। এহসানুল হক বলেন, বিশ্ব অর্থনৈতিক মন্দায় যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে অনেক ব্যাংক দেউলিয়া হলেও বাংলাদেশে কোনো গ্রাহকের টাকা খোয়া যায়নি। এছাড়াও খাদ্য আমদানি না করেও বাংলাদেশ খাদ্যের চাহিদা পূরণ করছে বলেও জানান তিনি। সভায় মার্কেন্টাইল ব্যাংকের বিভিন্ন গ্রাহক সেবার কথা তুলে ধরে প্রবাসীদেরকে দেশে বিনিয়োগের আহ্বান জানান এহসানুল হক। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন চয়েস মানি ট্রান্সফারের দক্ষিণ এশিয়ার পরিচালক সাইদ রহমান, অর্থনীতিবিদ ডক্টর ফাইজুর জোবায়ের সহ আরও অনেকে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই আওয়ামী লীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। রোববার দুবাইয়ের একটি হোটেলে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় মালেক আহমেদকে সভাপতি ও আমজাদ হোসেনকে সাধারণ সম্পাদক করে সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয়। দুবাই আওয়ামী লীগের বিদায়ী সভাপতি আমজাদ হোসেন সালাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাতের আওয়ামী লীগের সভাপতি আল মামুন সরকার। অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচার হওয়ায় জাতি কলঙ্কমুক্ত হয়েছে। একই সঙ্গে তারা শেখ মুজিবুর রহমানের অসম্পন্ন কাজ শেষ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। জীবনমানের উন্নয়ন প্রতিপাদ্য করে দেশে এবার পালিত হলো আন্তর্জাতিক আদিবাসী দিবস। তবে জীবনমানের উন্নয়ন থেকেও আদিবাসী হিসেবে স্বীকৃতি, ভূমি কমিশন, আদিবাসী আইন সহ পাহাড়ে নির্যাতন বন্ধের দাবিগুলো উঠে এসেছে বারবার। স্বাধীন হওয়ার পরও বহু সংখ্যক বার ভিটে মাটি ছেড়ে আশ্রয় নিতে হয়েছে। হত্যা, গুম, ধর্ষণ, ভিটে মাটি থেকে উচ্ছেদ, বাংলাদেশের সংস্কৃতিকে যেসব জনগোষ্ঠী বৈচিত্র্য চাপিত ইতিহাস। দেখছেন রাজধানীর শহীদ মিনার প্রাঙ্গণে আন্তর্জাতিক আদিবাসী দিবসের পরিবেশনা। বর্ণিল জীবনের উপস্থাপনকে ছাড়িয়ে বারবার উঠে এসেছে করুণ সব কাহিনী। দেশের নানা অঞ্চল থেকে আসা প্রকৃতি ঘনিষ্ঠ এসব মানুষের লড়াকু মনোভাব ফুটে উঠেছে সবকিছু ছাপিয়ে। শুধু আদিবাসীরাই নয়, তাদের অধিকার নিয়ে সোচ্চার ছিলেন সমাজের নানা পেশাজীবীরাও। আজও পাহাড়ি এলাকায় এবং সমতলে আমাদের আদিবাসী ভাই বোনদের উপরে, পরিবার পরিজনের উপরে, বাড়ি ঘরের উপরে যে হামলা চলছে, সেইখান থেকে এখনো আমরা উদ্ধার পেতে পাইনি। আপনার নির্গোষ্ঠী না বলে আদিবাসী জনগণকে সঠিক নামে আদিবাসী হিসেবে আপনারা চিহ্নিত করেন। রাষ্ট্রের ভিতর কি অন্য কোনো রাষ্ট্র কাজ করে যারা কিনা জনগণকে, যারা আদিবাসী জনগণকে বা অন্যান্য ধর্মাবলম্বী মানুষকে বা অন্যান্য মুক্ত চিন্তার মানুষকে নির্মম পাশবিকভাবে হত্যা করে? স্বাধীনভাবে চলাফেরার অধিকার বিঘ্নিত হয়, তাহলে সেটি কিন্তু শুধুমাত্র নির্দিষ্ট কোনো স্থান বা অঞ্চলেই সীমাবদ্ধ থাকে না, সেটি সমগ্র সমাজের দেহে সংক্রামক ব্যাধির ন্যায় ছড়িয়ে পড়ে। সাংবিধানিকভাবে আদিবাসী হিসেবে স্বীকৃতি না দিতে একটি বিশেষ মহলকে দুষলেন সরকারের এ মন্ত্রী। আমাদের অন্ধত্ব, আমাদের বিভ্রান্তি দূর হয় নাই। আমরা আদিবাসীদের আদিবাসী হিসেবে মেনে নিতে পারলাম না। রাষ্ট্রের মধ্যে যে বিভিন্ন গোষ্ঠীগুলো রয়েছে, তারা সেই ভূমি কমিশনের আইনকে আইনে পরিণত হতে দিচ্ছে না। অধিকার আদায়ে আবারও শান্তিপূর্ণ আন্দোলনের ডাক জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমার। নির্যাতন, নিপীড়ন, শোষণ, বঞ্চনা চালিয়ে যাচ্ছে, সেখান থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের লড়াই সংগ্রাম আরো উদ্দীপ্ত করতে হবে, জোরদার করে তুলতে হবে। সর্বশেষ সবাই মিলে এই একসাথে যাত্রা জানান দিচ্ছে একজন নাগরিকের মতো সব অধিকার ফিরে পেতে চান আদিবাসীরা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে আলাদা ভূমি কমিশন না থাকায় প্রথাগত যৌথ মালিকানায় বিশ্বাসী সমতলের
ভূমির অধিকারে সাংবিধানিক কোনো বৈধতা নেই, আর তাই বিভিন্ন সময় নানা অজুহাতে ক্রমাগত নিজেদের ভূমি হারাচ্ছেন তারা। সমতলের আদিবাসীদের ভূমি সমস্যা নিয়ে রামিম হাসানের বিশেষ রিপোর্ট। ক্যামেরা ছিলেন শামসুল হক প্রিন্স। দেশের সংবিধান বলছে এরা বাংলাদেশের নাগরিক, জন্ম বেড়ে ওঠা এদেশের আলো বাতাসেই। শত শত বছর ধরে এদের পূর্বপুরুষেরা বাস করে এসেছে এই মাটিতেই, কিন্তু দেশের বিদ্যমান আইনই এই ভূমির মালিকানা দেয়নি তাদেরকে। প্রকৃতির সাথে মিলেমিশে বাস করা এসব সরল আদিবাসীরা পূর্বপুরুষদের মতো এখনো বিশ্বাস করে তাদের বাস করা জমির অধিকারের জন্য কোনো দলিলের প্রয়োজন হয় না। এই জমি যদি এখন বিক্রি করতে যান, বিক্রি করতে পারবেন? বিক্রি করতে পারি। কিভাবে? ওই আপনার 25 টাকা 30 টাকা দামের ওই স্ট্যাম্প কিনে ওই স্ট্যাম্পে সই দিয়ে মনে করে ওগুলো বেচা কেনা হয়। জমি আর ওইভাবে বেচা কেনা হয়? হ্যাঁ। ঐতিহাসিকভাবে ময়মনসিংহ, টাঙ্গাইল সহ দেশের উত্তর পূর্বাঞ্চলের আদিবাসীদের অধিকাংশ জমি ছিল কালেকটিভ বা প্রথাগত যৌথ মালিকানা নির্ভর। 1950 সালে জমিদারি প্রথা উচ্ছেদের পর সেগুলো খাস হয়ে যায়। এমন অনেক এলাকাতেই আদিবাসীরা থাকছেন, চাষ করছেন, যেখানে তাদের প্রথাগত মালিকানার স্বীকৃতি নেই খোদ রাষ্ট্রের কাছেই। আর তাই বিভিন্ন সময়ে বন রক্ষা, ভূমি উন্নয়ন, সামাজিক বনায়ন সহ নানা প্রকল্পের নামে ক্রমাগত ভূমি হারাচ্ছেন সমতলের আদিবাসীরা। দিভার মেনে ধন্দপ খোলেও থুচুপ খোলেও যে থাকতে দেনা, খাইতে দেনা, ভাত দিকে যাইতে দেনা, এই যে রম করে। এই কারণে আপনার অন্যান্য যারা আছে তারা বিভিন্ন জায়গায় চলে গেছেন। ছয় লাগেছে, কতদিন ছয় লাগেছে, যার থাকবার ইচ্ছা লাগে না ধন্দপে চুচুবে। পর্যবেক্ষকরা বলছেন আদিবাসীদের ভূমি সমস্যার প্রাণকেন্দ্র বাংলাদেশের সংবিধানেরই একটি ধারা, যেখানে ব্যক্তিগত, রাষ্ট্রীয় ও কোঅপারেটিভ মালিকানাকে স্বীকৃতি দেওয়া হলেও কালেকটিভ বা প্রথাগত যৌথ মালিকানার বিষয়ে কিছুই বলা হয়নি। তাদের বেশিরভাগেরই জমির কাগজ নাই, কিন্তু কাগজবিহীন মালিকানা তো আন্তর্জাতিক আইনে স্বীকৃত। তাদের সমাজটা হচ্ছে ভূমির মালিক, সেখানে ব্যক্তি মালিকানা ছিল না, এখনো খুব সামান্য। তো সেটা তো আমাদের রাষ্ট্র স্বীকার করে না, আমাদের সংবিধানে সে বিষয়টা নাই। পার্বত্য জেলাগুলোতে শান্তি চুক্তির আওতায় আলাদা ভূমি কমিশনের মাধ্যমে আদিবাসীদের ভূমির অধিকার সংরক্ষণের বিধান থাকলেও সমতলে নেই সেরকম কোনো নিয়ম। এসব এলাকায় জমির মালিকানা এখনো পর্যন্ত মুখে মুখে অথবা সাদা কাগজ নির্ভর। আর তাই নানা প্রতিকূলতার মাঝেও আদিবাসী সম্প্রদায়ের যারা এলাকায় টিকে রয়েছেন তাদের জমির মালিকানার ক্ষেত্রেও নেই আইনগত কোনো বৈধতা। রামিম হাসান, সময় সংবাদ, টাঙ্গাইল। রাজধানীর মোহাম্মদপুরের একটি মাদ্রাসার এক ছাত্র যৌন নির্যাতনের শিকার হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায় শনিবার রাজধানীর মোহাম্মদপুরের কাদেরিয়া তৈয়বিয়া জামিয়া আলিয়া মাদ্রাসার হিফজখানায় এ ঘটনা ঘটে। হিফজ বিভাগের এক শিক্ষক 14 বছরের ওই ছাত্রকে যৌন নির্যাতন করে বলে পরিবারের পক্ষ থেকে পুলিশকে নিশ্চিত করা হয়েছে। পরে পুলিশ হিফজখানার ওই শিক্ষককে আটক করে মোহাম্মদপুর থানায় নিয়ে যায়। আটকের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঘটনার শিকার ছাত্রকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। আমরা বিভিন্ন মাধ্যমে সংবাদ পাচ্ছি যে একটা 14 বছরের বাচ্চাকে বলাৎকার করা হয়েছে। এই সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে আমি নিজস্ব, আমার ইন্সপেক্টর তদন্ত এবং আমার এসি সাহেব সহ আমরা ঘটনা তদন্ত নামি এবং ওই ঘটনার সাথে সম্পৃক্ততা আছে সন্দেহে আমরা মাদ্রাসার শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসি। প্রাথমিকভাবে মনে হচ্ছে যে ছেলেটার সাথে এই ঘটনা অনুধাবন করতেছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার ই-বুক নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। রোববার বিকেলে রমনা পার্কে কবি সাহিত্যিকদের নিয়ে সেই বই.com আয়োজিত ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে অনলাইনের মাধ্যমে সারা বিশ্বে বাংলা সাহিত্যকে ছড়িয়ে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন অতিথিরা। কবি আল মাহমুদ, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, কবি আসাদ চৌধুরী সহ অনেক কবি সাহিত্যিক ও গণমাধ্যম ব্যক্তিত্বের পদচারণায় মুখর ছিল অনুষ্ঠানস্থল। পর্যায়ক্রমে বাংলা সাহিত্যের সব গুরুত্বপূর্ণ বই ই-বুক করা হবে জানিয়েছে সেই বই.com কর্তৃপক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের টেক্সাসে 5 শিশু সহ 8 জনকে গুলি করে হত্যার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে সন্দেহভাজন এক বন্দুকধারী। রোববার হাউস্টন শহরের একটি বাড়ি থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
এই হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এমনকি সন্দেহভাজন হত্যাকারীর পরিচয় এবং তার সঙ্গে নিহতদের কি সম্পর্ক সে বিষয়েও গণমাধ্যমকে কোনো তথ্য দেয়নি নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পুলিশ জানায়, সন্দেহভাজনকে গ্রেফতারে শহর জুড়ে অভিযানের এক পর্যায়ে ওই বন্দুকধারীর সঙ্গে তাদের গোলাগুলি হয়। পরে পুলিশের কাছে আত্মসমর্পণ করে সন্দেহভাজন ওই হত্যাকারী। কঠিন সময়ে ভালো খেলার অভ্যাসই বাংলাদেশকে বিশ্ব ক্রিকেটে বড় দল হিসেবে গড়ে তুলবে, এমন মন্তব্য করেছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সেই সঙ্গে মাশরাফি বললেন, এখনই আত্মবিশ্বাসে ভুগতে রাজি নয় টিম বাংলাদেশ। জাতীয় দলের ছুটির ফাঁকে এখন বিজ্ঞাপনে ব্যস্ত টাইগার অধিনায়ক। বেসরকারি মোবাইল ফোন রবির বিজ্ঞাপনে মডেল হয়ে নড়াইল এক্সপ্রেস আরও জানালেন, বিজ্ঞাপন নয় মাঠের ক্রিকেট বেশি উপভোগ করেন তিনি। বিশ্বকাপে যাবার আগে দুঃসময় ছিল টাইগার ক্রিকেটের সঙ্গী। ঘরের মাটিতে টি-20 বিশ্ব আসর ও এশিয়া কাপে বাংলাদেশের অনুজ্জ্বল পারফরমেন্সের জন্য চারপাশ থেকে ছিল সমালোচনার ঝড়। তবে সব সমালোচনা বাতাসে মিলিয়ে এবারের বিশ্বকাপে নতুন এক বাংলাদেশকে দেখেছে ক্রিকেট বিশ্ব। এরপর পাকিস্তান, ভারত, সবশেষ দক্ষিণ আফ্রিকা। ক্রিকেটের এক সময়কার সেরা দলগুলো মাথা নুইয়ে মাঠ ছেড়েছে বাঘের ডেরায়, যা বাংলাদেশকে ধীরে ধীরে করে তুলছে বড় দল হিসেবে। কিন্তু টাইগার অধিনায়ক এখনই আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন। তার মতে, দুঃসময়ে ভালো খেলার অভ্যাসের সঙ্গে কঠিন পরিস্থিতি মোকাবেলা করার সক্ষমতা অর্জনের পথে টাইগাররা ঠিকমতো হাঁটতে পারলেই তা সম্ভব হবে। আমরা আত্মবিশ্বাসী না, এই জন্য না যে খারাপটা যখন আসে সেখান থেকে কামব্যাক করে স্ট্রংলি, যেটা সাউথ আফ্রিকার সাথে আমরা সেকেন্ড ম্যাচ থেকে সেকেন্ড ওডিআই থেকে করতে পেরেছি। এইটা হচ্ছে আমি বলবো একটা বড় টিমের সাইন, বাট স্টিল আমরা ভেরি আর্লি স্টেজ। এরকম ঘটনা একবারই ঘটেছে, তো আশা করি এরকম সামনে যখন আবারও খারাপ সময় আসবে, ব্যাড পেস আসবে, সেখান থেকে ঘুরে দাঁড়ানো, এগুলো থাকে হচ্ছে একটা বড় টিমের সিমটম। তো এইগুলো যখন আমরা অ্যাডাপ্ট করতে পারবো তখন অবভিয়াসলি বাংলাদেশ টিম আরও সামনের দিকে খুব তাড়াতাড়ি এগিয়ে যাবে। এদিকে মাঠের খেলা থেকে ছুটি পাওয়া টাইগাররা উপভোগ করছেন সময়টা। সুযোগটা কাজে লাগিয়ে আবারও বিজ্ঞাপনের শুটিংয়ে ম্যাশ। বিজ্ঞাপন ও মাঠ, কোনটা বেশি উপভোগ করেন নড়াইল এক্সপ্রেস? অবভিয়াসলি মাঠেরটা, কারণ এখানে তো সেকেন্ড চান্স থাকে, ইভেন মানে 10টা 11টা 15টা চান্সও থাকে, তো মাঠে তো কোনো চান্স থাকে না। বিং অ্যাজ এ প্লেয়ার ধরেন আমরা সবসময় মাঠে এনজয় করি। মাঠের ক্রিকেটার মাশরাফি পাড়ার ক্রিকেটে। এছাড়া সৌম্য সরকার ও মুস্তাফিজও থাকছেন এই বিজ্ঞাপনে। কি কি আয়োজন নিয়ে আসছেন টাইগাররা? গলির ক্রিকেটার যারা রেগুলার যাদের খেলা কপি করে কিংবা যাদের দ্বারা ইন্সপায়ার হয়, তাদেরকেই যদি গলির ক্রিকেটে নিয়ে আসা যায়, তাহলে সেটা আসলে কেমন ইন্টারেস্টিং কি তৈরি হতে পারে সেটা আমরা এই টিভিসিতে দেখতে পাবো। বরাবরই লড়াকু মাশরাফি মাঠের ক্রিকেটে হৃদয় জয় করেছেন কোটি ভক্তের। বাংলাদেশের ক্রিকেটের আইডল এবার বিজ্ঞাপনে কেমন করলেন তা দেখতে অপেক্ষাটা সপ্তাহখানেকের। শান্ত বিশ্বাস, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার পাশের হার 69.60। সারা দেশে জিপিএ 5 42,894। শিক্ষার্থীদের উল্লাস। আন্দোলনের নামে বিএনপি জামায়াতের জ্বালাও পোড়াওয়ের কারণে এবার কমেছে পাশের হার, মন্তব্য প্রধানমন্ত্রীর। নিলয় হত্যাকাণ্ড নিয়ে ঢাকায় ডিবি এফবিআই বৈঠক। সাম্প্রতিক সময়ে ব্লগার ও শিশু হত্যার সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে, মন্তব্য আমুর। সুন্দরবনে গুলিতে 6 বনদস্যু নিহত। পুলিশ বলছে বন্দুকযুদ্ধ। 3টি বাঘের চামড়া উদ্ধার, ওসি সহ 5 জন আহত। এবং আদিবাসী দিবসে সারা দেশে নানা আয়োজন। 100 বছর ধরে বাস করেও সমতলের আদিবাসীরা পাননি ভূমি মালিকানা। অধিকারে নেই সাংবিধানিক বৈধতাও। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।